আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমাদের দেশে রাজনীতিতে সকল দলের ব্যর্থতা হচ্ছে তারা সৎ মেধাবী কোনো নেতৃত্ব তৈরি করতে পারেনি 90 দশকের পর। আমি একটা গল্প পড়ি। আমাদের এলাকায় একজন লোক ছিলেন কমরেড বরুণ রায়। তিনি কমিউনিস্ট পার্টি করতেন, কিন্তু খুবই সাধারণ জীবন যাপন করতেন। তো ছোটবেলায় আমার মা বাজারে পাঠাতেন আমাকে 2 টাকা দিয়ে। তো বলতেন যে যাবা হেঁটে, আর আসার সময় 2 টাকা দিয়ে রিক্সা ভাড়া, রিক্সা দিয়ে আসবা 2 টাকা। মানে তখন তো বাজারের থলি থাকবে ভারী জিনিস, যার ফলে তিনি 2 টাকা দিতেন। তো আমি ওই 2 টাকা বাঁচানোর জন্য হেঁটে যেতাম, আবার ওই বাজারের থলিটা টেনে টেনে আবার হেঁটেই আসতাম। মানে 2 টাকা বাঁচতো আমার। তো আমি ওই যে 2 টাকা নিয়ে বাঁচানোর জন্য হেঁটে আসতাম। তো অনেক দিন পেয়ে যেতাম যে ওই কমরেড বরুণ রায়কে। উনার বাসার আমাদের বাসা এক পাড়াতে। তো দেখতাম যে অনেক সময় উনি ওই বাজারের থলি নিয়ে উনিও হেঁটে হেঁটে বাড়িতে যেতেন। উনার ওই যে রিক্সার পয়সাও ছিল না ওনার, অথচ উনি সংসদ সদস্য ছিলেন। তো এখন আমি তো তখন বয়সে কম, আর উনি অনেকটা বয়স্ক লোক। তো উনি হাঁটতেন আস্তে আস্তে। তো এখন আমি উনাকে অতিক্রম করে যেতে পারতাম, কিন্তু আমি কখনোই উনাকে অতিক্রম করতাম না। উনার পিছে পিছে হেঁটে হেঁটে আসতাম, এবং উনি যখন বাসায় চলে যেতেন, ঢুকে যেতেন, তারপরে আমি দ্রুত গতিতে বাসায় ফিরতাম। মানে উনার বাসার পরে আমার বাসা। তো আমি উনাকে অতিক্রম করতাম না কেন? মানে একটা রেসপেক্ট ছিল তার প্রতি আমার, যে এই লোকটা খুব সৎ। এখন তাকে পাল্লা দিয়ে অতিক্রম করে ধাক্কা দিয়ে, হ্যাঁ, তার নাকের উপর আমি চলে যাব, মানে এটা আমার কাছে মনে হইতো যে এটা একটা বেয়াদবি। তো আমি তাকে অতিক্রম করতাম না। কেন করতাম না? ওই যে তার সততার কারণে, তার আদর্শের কারণে। এবং তিনি ওই যে সারা জীবনে ওই ব্যাগ টেনে টেনে বাড়িতে ফিরেছেন। তার কোনো টাকাই ছিল না, বাজারের টাকা ছিল না, রিক্সাওয়ালার টাকা ভাড়া ছিল না ঠিক মতো। তো পরবর্তীতে আমরা কি দেখলাম, যে এমপি হওয়া মানে কোটি কোটি টাকার মালিক, পাজারো জিপ দৌড়াবে সে, আলিশান বাড়ি থাকবে তার। তো সবকিছু বদলে গেল। 90 পর্যন্ত মোটামুটি ঠিক ছিল। মানুষ পলিটিক্স করতো, নিজের পকেটের পয়সা খরচ করে আদর্শের রাজনীতি করত। তখন রাজনীতির উপর পাঠও হতো। কিন্তু 90 পরবর্তীতে রাজনীতি বদলে গেল। রাজনীতি দখল করে ফেললো কালো টাকার মালিক, দুর্নীতিবাজ, গুন্ডা পান্ডারা। এবং এই অভিযোগে শুধু আওয়ামী লীগ নয়, বিএনপি অভিযুক্ত। ছাত্র রাজনীতিতে মেধাবীরা স্থান পায় না, দলে গণতন্ত্র নাই, কাউন্সিল হয় না। কাউন্সিল যদিও হয়, কমিটি আসে পকেট থেকে। কাউন্সিলরদের ভোট দেবার কোনো ক্ষমতা নেই, সব বন্ধ করে দিল দলগুলো। শুরু হলো এক ব্যক্তির শাসন, তিনি যা বলেন সেটাই আইন। এখন নির্বাচন, কাউন্সিল হয় হবিগঞ্জে, কমিটি আসে গণভবন থেকে, হাওয়া ভবন থেকে। তাহলে মেধাবীরা, ত্যাগীরা, স্মার্ট লোকেরা যদি রাজনীতিতে ঢুকতে না পারে, তাহলে তো নেতৃত্ব শূন্য হয়ে যাবে দেশ। এবং তাই হয়েছে। এখন গতকাল আমি মঙ্গলবার আমি একটা নিউজ দেখলাম যে ডাক্তার তাসনিম জারা জাতীয় নাগরিক কমিটিতে যোগদান করেছেন যুগ্ম আহ্বায়ক হিসাবে। ডাক্তার তাসনিম জারা মানে অনেক জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং ব্রিটেনের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তো এরকম মেধাবী যারা আছেন, তারা রাজনীতিতে ঢুকছেন বা আসছেন, এটা একটা পজিটিভ বিষয় আমাদের জন্য। আরো যেমন দেখি কন্টেন্ট ক্রিয়েটর আছেন ডাক্তার জাহিদুর রহমান, তিনি নাগরিক কক্ষের সাথে জড়িত। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, যুগ্ম সদস্য সচিব এবি পার্টি। এরকম অনেক তরুণরা আস্তে আস্তে ইন করছে রাজনীতিতে। এটা খুবই ভালো লক্ষণ। কারণ আমাদের যে সমস্যা, দুর্নীতি, লুটপাট, কণ্ঠরোধ, বৈষম্য ভিত্তিক সমাজ, দলীয়করণ,
এই জায়গা থেকে বেরিয়ে আসতে হলে প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেকে অ্যাড করতে হবে। সততা, স্বচ্ছতা, নৈতিকতা, দেশপ্রেম এগুলো যেন আমরা ভুলেই গেছি। সুতরাং একমাত্র তরুণরাই পারে এই জায়গাটাতে নতুন করে উপস্থাপন করতে, সততার রাজনীতি প্র্যাকটিস করতে, স্বচ্ছতা ও জবাবদিহিতার রাজনীতি চালু করতে, নৈতিকতার শিক্ষাকে উপস্থাপন করতে, দেশপ্রেমকে বহুবর্ণিল করে সমাজে প্রতিষ্ঠা করতে। এখন বড় যে দুই দল, তারা তরুণ, মেধাবী, সৎ নেতৃত্ব তৈরিতে ব্যর্থ হয়েছে। এই ক্ষেত্রে জামাতে ইসলাম কিছুটা হলো তারা সৎ নেতৃত্ব তৈরি করেছে, কিছুটা হলো। তবে এইবার একটা সুযোগ হয়েছে, বিশেষ করে তরুণ প্রজন্ম রাজনীতিতে ইন করেছে তারা। কিন্তু দলগুলোর যে আচরণ, বিশেষ করে বড় দলগুলো, তাদের চিন্তা ভাবনায় এখনো কোনো সংস্কার নেই। তারা আগের স্টাইলেই আছে, এবং যারা পুরান পাপী, সেই কুখ্যাত লোকেরা, চাঁদাবাজ, দলের কোটি কোটি টাকা বানানোর লোকেরা, তারা আবার ওই রাজনীতিতে হা করে বসে আছে। তারা তরুণদের জায়গা দিবেন কি দিবেন না সেটা আমি জানি না, তবে তাদের জায়গা দিতে হবে। যদি সত্যি আপনি দেশপ্রেমিক হন, দেশের ভালো চান, দলের ভালো চান, তাহলে তাদেরকে আমন্ত্রণ জানাতে হবে। বৃত্তের যে লোভ আছে এই সমাজে, এই রাজনীতিবিদদের, তা পরিহার করতে হবে। আধুনিক মননশীল সমাজ গঠনের জন্য, বৈষম্যহীন সমাজ গঠনের জন্য তরুণদের এগিয়ে আসার কোনো বিকল্প নেই। এটা ছাড়াও আমাদের অনেক তরুণ আছেন, মেধাবী আছেন, যারা প্রবাসে চলে গেছেন হতাশ হয়ে। বাংলাদেশে এখানে কোনো প্লেস নেই, তারা হয়তো যুদ্ধ করতে চাননি, অথবা যুদ্ধ করে হেরে তারা বিদেশমুখী হয়েছে। এখন আমি মনে করি সময় মেধাবীদের ফিরে আসার। আপনি যদি চীনের দিকে দেখেন, চীন রাতারাতি উন্নয়নের ভূমিকম্প ঘটিয়ে ফেললো কিভাবে। তাদের যে প্রবাসীরা আছেন, তাদের যে প্রবাসী তারুণ্য আছে, যারা ক্যাপিটালের মালিক, জ্ঞানের মালিক, তারাই প্রথম ছুটে এসছিল চীনে দেশকে গঠনের জন্য, বুদ্ধি নিয়ে, মূলধন নিয়ে। এবং এই চীন রাতারাতি একটা উন্নয়নের ভূমিকম্প ঘটিয়ে দেয়। সুতরাং আমাদের প্রায় 1.5 কোটি লোক বিদেশে কাজ করেন। তাদের মধ্যে যারা মেধাবী, সম্ভাবনাময় তরুণ আছেন, যারা বয়স্ক আছেন, তারাও এগিয়ে এসে আবার নতুনভাবে শুরু করতে পারে। এবং সবাই যদি আসে, এই যে যারা দল দখল করে আছেন, বড় বড় দল, পুরনো পাপীরা, তারাও একসময় কোণঠাসা হয়ে যেতে পারে। আমি মনে করি এটা একটা ভালো সময় উঠে দাঁড়াবার। এতদিন যারা কোণঠাসা ছিলেন, এমনকি বিভিন্ন দলে আগেও অনেক ত্যাগী ভালো তরুণ ছিল, কিন্তু তারা কোণঠাসা, তারা টাকার কাছে হেরে গেছে, তারা বৃত্তের কাছে হেরে গেছে। এখন আবার উঠে দাঁড়ানোর সময়। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।